বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, যাই আসুক না কেন তিনি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকবেন। বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের দেবজ্যোতি ঘোষ এবং রুমা পালকে দেয়া এক বিরল সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন। রয়টার্স মঙ্গলবার এই সাক্ষাৎকারটি তাদের অনলাইনে পোর্টালে প্রকাশ করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান এই 4টি বিষয় গুরুত্ব দিয়েছেন। প্রথমটি, আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে 15 বছরের স্বৈরাচার শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করা এবং তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করা। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে রাষ্ট্রের সংস্কারগুলো সম্পন্ন করতে পূর্ণ সহায়তা এবং সমর্থন দেয়া অব্যাহত রাখা। তৃতীয়ত, আগামী 1.5 বছর বা 18 মাসের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। চতুর্থত, বাংলাদেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ না করারও আশ্বাস দিয়েছেন ওয়াকারুজ্জামান। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে আশরাফুল ইসলাম নামে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদাসসির খান জ্যোতিসহ 341 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সকালে আশুলিয়া থানায় এ মামলাটি দায়ের করেন নিহতের ভাই কুমিল্লার মুরাদনগর থানার ভুতাইল গ্রামের নাসির উদ্দিন টিপু। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক। নিহত আশরাফুল ইসলাম ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের শার্শা ডেনিমস নামের তৈরি পোশাক কারখানার মেকানিক্যাল হেল্পার পদে কাজ করতেন। কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে সন্ত্রাসীদের গুলি এবং ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হয়েছেন। লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া। আজ ভোররাত 3:30টার দিকে ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর সারা রাতের অভিযানকালে ডাকাতের গুলি এবং ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম। প্রথমে তাকে রামু খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রামু সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ডাকাত দলের সদস্য জিয়াবুল এবং বেলাল সহ 3 জনকে আটক করা হয়। ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। মঙ্গলবার সকাল 8:30টায় চিকিৎসক দলটি ঢাকা মেডিকেলে যায়। পরে ঢামেক পরিচালক সহ চীনা চিকিৎসক দলটি হাসপাতালে ভর্তি ছাত্র জনতার আন্দোলনে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় ঢামেক পরিচালক জানান, সরকারের আমন্ত্রণে চীনের চিকিৎসক দলটি বাংলাদেশে এসে আন্দোলনে আহতদের পরিস্থিতি মূল্যায়ন করছে। পরবর্তীতে প্রয়োজনে চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো হতে পারে বলে তিনি জানান। এছাড়া প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আহতদের চীন নিয়ে যাওয়া হবে বলেও জানায় চিকিৎসক দলের সদস্যরা। রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় আরও 2টি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলাগুলোতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামানের আদালতে নিয়ে আসামিদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাবেক আইজিপিকে 4 দিন এবং বাকিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 2 ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। পাকিস্তানকে 2-0 ব্যবধানে ধবল ধোলাই করে টেবিলের 4র্থ স্থানে উঠেছিল টাইগাররা। কিন্তু চেন্নাই টেস্টে ভারতের কাছে হারের পর আইসিসির হালনাগাদ করা টেবিলে বাংলাদেশকে পাওয়া গেছে 6ষ্ঠ স্থানে। অন্যদিকে চেন্নাই টেস্টের আগে থেকে শীর্ষস্থানে ছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ভারতীয়রা। টেস্ট চ্যাম্পিয়নশিপে 2023-25 চক্রের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট 71.67 আর 62.50 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। এদিকে আজ সোমবার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে 63 রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে টেবিলে 3য় স্থানে উঠে গেছে লঙ্কানরা। তাদের
তাদের পয়েন্ট 50। টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড, যথাক্রমে তাদের পয়েন্ট 42.86 ও 42.19। ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট 39.29। সপ্তম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট 38.89। অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পয়েন্ট 19.05, ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট 18.52। চট্টগ্রামের রাউজানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভোরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হারুন এই আদেশ দেন। এছাড়া চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আরও 3টি মামলায় ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ভোরে কড়া পুলিশি প্রহরায় আদালতে নেওয়া হয় তাকে। পুলিশ ভ্যান লক্ষ্য করে ডিম ছুড়ে মারে রাউজানের কয়েকশো মানুষ। ভারতে পালানোর সময় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে বিজিবির হাতে আটক হয় ফজলে করিম চৌধুরী। কুষ্টিয়ার প্রমত্ত পদ্মা যেন ভয়ঙ্কর রূপ নিয়েছে। তাতে বসতবাড়ি, ফসলি জমি বিলীন হচ্ছে। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক সহ জাতীয় গ্রিডের কয়েকটি বিদ্যুতের টাওয়ার। অন্যদিকে ফরিদপুরে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে বাড়ছে নদীর ভাঙন। গত কয়েকদিনে 3টি উপজেলায় কয়েকশো একর জমি নদীগর্ভে তলিয়ে গেছে। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী এবং ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় পদ্মা ভয়ঙ্কর রূপ নেয়ায় নিঃস্ব হচ্ছেন নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার মানুষ। পানির তোরে প্রতি বছরই কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর ও কুমারখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়। এবার পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে জেলার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম তীব্র ভাঙনের কবলে পড়েছে। বাড়িঘর ছিল সব বেশি চলে গেল। সকাল থেকে খাবার নিদাবানি কিছু নেই, সব ছেলে পেলে আগার হয়ে গেছি। নিজেরাই গঞ্জা বসে চিন্তা করছি, খুব ঝুঁকিতে পড়ে আছি। 4 ঘন্টার ভিতরে এরকম হয়ে গেল। বিঘা ভুঁই জমি ভেঙে গেছে গাঙে। বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক সহ জাতীয় গ্রিডের কয়েকটি বিদ্যুতের টাওয়ারও। জাতীয় মহাসড়ক ইতিমধ্যে আমাদের ভাঙন কবলিত স্থান থেকে 100 মিটার দূরে আছে। তো আমরা আশা করি হয়তো দ্রুত সময়ে যখন আমরা কাজ বাস্তবায়ন করব তখন এই ভাঙনের হাত থেকে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। অন্যদিকে ফরিদপুরে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে বাড়ছে নদীর ভাঙন। গত কয়েকদিনে সদর উপজেলা সহ 3টি উপজেলায় প্রায় কয়েকশো একর জমি নদীগর্ভে তলিয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছে। মানুষজন যা বসত বাড়ি ছিল তারা ভেঙে চলে গেতেছে, যার জায়গা দিয়ে জায়গা পারতে চলে গেতেছে। ডেজারে বালি কাটি জায়গাতে আর নদীতে একলাই করে যায়, ডেসে করে যায়। আমরা কইলে আমাকে কথা শুনে না। আমি যে ঘরটা উঠাবো সে পয়সাটা আমার কাছে নাই। দীর্ঘস্থায়ী কোনো ব্যবস্থা হয় যাতে আমরা এই চরের পর থাকতে পারি, এরকম কোনো একটা ব্যবস্থা সরকার করে দিবে আশা করি। প্রয়োজনীয় বরাদ্দ এলে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ফিজিবিলিটি রিপোর্ট আমরা পেলে আমরা সেই অনুযায়ী তীর প্রতিরক্ষা কাজের ব্যবস্থা গ্রহণ করতে পারবো, অর্থাৎ ডিপিপি প্রণয়ন, ডিপিপি অনুমোদন, এই সংক্রান্ত বিষয়ে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারবো। পদ্মা নদীতে ড্রেজার দিয়ে বালু খেকোদের বালু তোলা বন্ধ সহ পদ্মা নদীর ভাঙন থেকে নদী তীরের মানুষের জমি ও ঘরবাড়ি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণে সরকার ব্যবস্থা গ্রহণ করবে, এই প্রত্যাশা করছে স্থানীয়রা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। 3 দিন আটকে থাকার পর নিরাপদে সাজেক ত্যাগ করেছেন প্রায় 1,500 পর্যটক। মঙ্গলবার 7:30টার দিকে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো। সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, সকালে স্কর্টের মাধ্যমে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে গেছে। বর্তমানে সাজেকে আর কোনো পর্যটক নেই। সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, সকালে সেনাবাহিনীর সহায়তায় সাজেকে আটকা পড়া পর্যটকদের গাড়ি সাজেক থেকে রওনা দেয়। সব গাড়ি নিরাপদে খাগড়াছড়ি শহরে ফিরছে। বিক্ষুব্ধ
ও ছাত্র জনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় ১৫০০ পর্যটক। তাপমাত্রা সব দিক থেকে মানে ভিন্ন একটা গ্রহ থেকে মনে হচ্ছে যে আমরা স্বাধীন হয়ে আজকে এই যে খাগড়াছড়ি শহরে এখানে আবার পানির খুব সমস্যা ছিল, বিদ্যুৎ ছিল না, মানে আমরা একটা আতঙ্কে ছিলাম। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে IMF এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে IMF এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে IMF এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দেশ সহ ৯ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, সংস্কারের ক্ষেত্রে যতটা সম্ভব নিজস্ব সম্পদ ব্যবহার করা হবে। কিছু কিছু ক্ষেত্রে বিদেশি সহায়তা প্রয়োজন। IMF বাংলাদেশে বড় উন্নয়ন সহযোগী, তাই তাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সরকার। শুধু IMF নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সাথেও সংস্কার নিয়ে একই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সেগুলো পরবর্তীতে IMF-কে জানাতে হবে। IMF একটা আমাদের অন্যতম হিসেবে IMF যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীর সব দেশই এদের সাথে আজকে আমাদের আলাপ হলো, একটা মিশন আসছে যে আমাদের সম্ভাব্য কী আমাদের দরকার, আরও যে প্রোগ্রাম যেটা আছে সেটা একটা রিভিউ। এটা কিন্তু এসে না প্রাইজ টেকনিক্যাল টিম না, তারা আসছে যে আমরা কত দূর এগুলাম এবং আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কারের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিউ ইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দুইজনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাইড লাইনে তারা দুজন এই বৈঠক করেন। বৈঠকে দুই প্রতিবেশী দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই সরকার কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। জাতিসংঘে ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কের স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। কাতার এয়ারওয়েজের একটি যাত্রীবাহী ফ্লাইটে JFK বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলাম এবং জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়োজিত সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন ফরিদ আলম। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 5 দিনের সফরে সোমবার রাতে নিউ ইয়র্কে আসার পর আজ মঙ্গলবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হবার কথা রয়েছে। বিগত 30 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে এ ধরনের বৈঠক এটাই প্রথম। বৈঠকে তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। আগামী 27 সেপ্টেম্বর সকালের অধিবেশনে ডক্টর ইউনূস বক্তব্য রাখবেন বিশ্ব নেতাদের উদ্দেশ্যে। তার বক্তব্য শুনতে বিশ্ব নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে ডক্টর ইউনূসের উপপ্রেস সচিব জানান, জাতিসংঘে প্রধান উপদেষ্টার উপস্থিতি এই সংস্থাকে আরো আলোকিত করবে। ওনার মতো একটা ব্যক্তিত্ব যিনি আসলে বিশ্ব অর্থনীতির অনেক কিছু খোঁজখবর রাখেন আবার এবং বিশ্ব অর্থনীতির নতুন নতুন কিছু ধারণা উনি যোগ করেছেন, যে ধারণাগুলো থেকে আসলে সারা বিশ্বই উপকৃত হচ্ছে, নট জাস্ট বাংলাদেশের। তো এই কারণে ওনাকে সারা বিশ্ব সম্মান করে। সেটা অর্থনীতিবিদ হিসেবেই ওনাকে আগে থেকেই সম্মান করতেন, আর এখন তো উনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে, সরকার প্রধান হিসেবে এখানে আসছেন। সেটার সাথে এটা যখন যোগ হয়েছে, উনি আসলে আসলে যে ইউএনের প্রতিও মানুষের আস্থাটা আসলে তখন আরেকটু হলেও বেড়ে যায়। একই দিন জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের অর্ধ শতাব্দী পূর্তি উপলক্ষে স্থায়ী মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। 27 সেপ্টেম্বর রাতে দেশের পথে রওনা হবেন ডক্টর ইউনূস। তার আগে সকালে সাধারণ অধিবেশনে 8 নম্বর বক্তা হিসাবে বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। তার বক্তব্যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট ছাড়াও
বাংলাদেশে জুলাই বিপ্লবের আগের এবং পরের ঘটনা তুলে ধরা হবে। এদিকে ডক্টর ইউনূসের আগমনে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাগত সমাবেশ করেছে। ফরিদ আলম, এনটিভি নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আগামীকাল থেকে সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে ও কোনো বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টা। সচিবালয়ে মালিক ও শ্রমিকদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব জানান তারা। এ সময় 10 অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ ও ন্যূনতম মজুরি কার্যকর করা সহ শ্রমিকদের 18টি দাবি মেনে মালিক শ্রমিকদের যৌথ বিবৃতি দেওয়া হয়। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। মাসখানেক ধরে অশান্ত দেশের তৈরি পোশাক খাত। দফায় দফায় বৈঠক করেও ঠেকানো যায়নি সড়ক অবরোধ, কারখানা ভাঙচুর, এমনকি শ্রমিকের মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঙ্গলবার সংকট সমাধানে সচিবালয়ে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও মালিক শ্রমিক প্রতিনিধি। বৈঠকে শ্রমিকদের প্রায় 50 দফা দাবির যৌক্তিক ও এখনই বাস্তবায়নযোগ্য 18টি দাবি মেনে নেবার সিদ্ধান্ত হয়। 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি, যার মধ্যে 10 অক্টোবরের মধ্যে সব বকেয়া পরিশোধ ও ন্যূনতম মজুরি কার্যকর, মূল্যস্ফীতি বিবেচনায় নভেম্বরের মধ্যে ইনক্রিমেন্ট, ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়নে কমিটি গঠন, প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা, মাসে 250 টাকা হাজিরা বোনাস, হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ঝুট ব্যবসায় স্থানীয় প্রভাব নিয়ন্ত্রণে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন ও গণ অভ্যুত্থানে হতাহতদের আর্থিক সহায়তার ব্যবস্থা করা অন্যতম। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয় সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। আর বিশৃঙ্খলায় দেশের বাইরে থেকেও ইন্ধন দেয়া হচ্ছে উল্লেখ করে বুধবার থেকে এমনটা হলে সরকার কঠোর হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাজের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। এ সময় সরকার শ্রমিকদের দাবি পূরণে আন্তরিক জানিয়ে কাজে ফেরার আহ্বান জানানো হয় মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে। আমাদের দাবির প্রেক্ষিতে যেটা আজকে ফুলফিল করার জন্য, তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো। সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়। শিল্প এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারে চকরিয়ায় অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। পরে তার মরদেহ টাঙ্গাইলে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার বাবা মা। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকার করের বেতকা গ্রামে পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের লাশ। বাদাছর স্থানীয় বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিউর রহমান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আত্মীয় স্বজন ও স্থানীয়রা অংশ নেন। ডাকাত দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল, তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন, তিনি তাকে চেস করতেছিলেন। চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায়। সেজন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে। ভালো খারাপ জায়গায় লেগেছিল, তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায়, রক্তপাত হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা ছিল, বাট আনফরচুনেটলি বাঁচানো যায়নি। এর আগে মঙ্গলবার বিকেল 3টার দিকে সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জনের মরদেহ হেলিকপ্টার যোগে টাঙ্গাইলের গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ প্রায় তানজিমের বাবা সারওয়ার জাহান
বারবার মূর্ছা যাচ্ছেন মা নাজমা বেগম। আমি অবশ্যই আমার এই ছেলেটাকে যারা হত্যা করেছে, হ্যাঁ, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর এটার দ্রুত বিচার করে এদের ফাঁসি কাস্টে ঝুলাবে, এটাই আমার আশা। তরুণ সেনা কর্মকর্তা তানজিম সারওয়ার নির্জন পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে 2022 সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মনে করেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই তৈরি হবে নির্বাচনী রোড ম্যাপ। বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থার সবগুলো দিক পর্যালোচনা করে সংস্কারের সুপারিশ করবে কমিশন। বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তবে 18 মাসের মধ্যে এই নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। জানান, 3 মাসের মধ্যে এই সংস্কারের সুপারিশ তুলে ধরা হবে। আমি মনে করি যে এটা নির্ধারিত হবে রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, তাদের সাথে সংলাপ হবে এবং একটা রোডম্যাপ তৈরি হবে। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়, তো আমরা সুপারিশ করার দায়িত্ব। 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। শেয়ার বাজারে কারসাজির অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে তাকে এই জরিমানা করা হয়েছে। মঙ্গলবার BSEC সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে BSEC জানিয়েছে, একই শেয়ারে কারসাজির জন্য সাকিব আল হাসান ছাড়া আরও 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে ইশাল কমিউনিকেশনকে সর্বোচ্চ 75 লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বছরের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 1 মাস জুড়ে কারসাজি করে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম 34.5 টাকা বা 84% বাড়ানো হয়েছিল। 1 অক্টোবর থেকে সুপার শপে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী মোহাম্মদপুরের টাউন হলে পলিথিন শপিং ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ক মত বিনিময় সভায় উপদেষ্টা একথা জানান। সেই সাথে তিনি বলেন, 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারী কারখানায়ও অভিযান পরিচালনা শুরু হবে। পলিথিন ব্যবহার বন্ধে অভ্যস্ত হওয়ার জন্য মানুষ পর্যাপ্ত সময় পাচ্ছে মন্তব্য করে বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজে ব্যাগ ব্যবহার বাড়ানোর তাগিদ দেন পরিবেশ উপদেষ্টা। জানান, প্লাস্টিক ও পলিপ্রোপাইলিনের ব্যাগের ব্যবহার বন্ধ সরকারের একক কোনো সিদ্ধান্ত নয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষ থাকলেও তাদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়কের এই আত্মবিশ্বাসের নেপথ্যে শারজার স্পেন বান্ধব কন্ডিশন। রাবেয়া মারুফাদের নিয়ে সাজানো বোলিং লাইন আপকে বিশ্বসেরা বললেন হেড কোচ হাসান তিলকারত্নে। নিলয় মজুমদারের রিপোর্ট। বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিয়েছিলেন নারী দলের ক্রিকেটাররা। খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ কর্তা ব্যক্তিরা। ফটো সেশন শেষে গণমাধ্যমে মুখোমুখি হয়ে জ্যোতি জানান, বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নই দেখছেন তারা। জায়গা করে নিতে চান সেমিফাইনালে। স্কটল্যান্ড না, যদি আমাদের সেমিফাইনাল যেতে হয় আমাদের ওই 3টা টিম থেকেও কিন্তু ম্যাচ উইন করতে হবে। সো প্রত্যেকটা টিমের এগেন্সে ডিফারেন্ট প্ল্যান তো ডেফিনেটলি থাকবে, কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে আমার কাছে মনে হয় ওই ইন্ডিভিজুয়াল টিমের প্রতি যদি আমরা একটু বেশি ফোকাস করি এবং আমরা যদি আমাদের গেম প্ল্যানটা এক্সিকিউট করতে পারি সেটা আমাদের জন্য বেটার হবে। এবং আমরা কিন্তু বলবো যে সাউথ আফ্রিকায় হারায় আসছি T20-তে, সো ওদের এগেনস্টে আমাদের একটা ভালো করার এক্সপিরিয়েন্স আছে।
নতুন ওপেনার ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ সাজায় খেলা, আমাদের স্পিন ভালো, নেভার নো। ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে এবারে দলে চমক ব্যাটার তাজ নেহারের অন্তর্ভুক্তি। তবে এছাড়াও দিশা রাবিয়াদের নিয়ে বেশ শক্তিশালী বোলিং লাইনআপ আছে বাংলাদেশের, যা হেড কোচ হাসান তিলরত্নের মতে বিশ্বসেরা। বোলিংয়ে আমাদের মূল শক্তি, আমাদের ব্যাটাররা ভালো খেললে জয় পাওয়াটাও সহজ হবে। 2014 সালের পর বিশ্বকাপ এখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এবার সে ধারাটাই পরিবর্তন করতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরে পা রেখেছে বাংলাদেশ দল। আগামী 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2 ম্যাচ সিরিজের শেষ টেস্ট। তবে কানপুরে ম্যাচকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা। গতকাল ম্যাচ ভেন্যু গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার পথে রাস্তার মাঝে আগুন জ্বালিয়ে ম্যাচ আয়োজনের প্রতিবাদ জানিয়েছে হিন্দু মহাসভা, যার পরিপ্রেক্ষিতে এই সংগঠনের 20 সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে স্থানীয় পুলিশ। এছাড়াও গোয়ালিয়রে প্রথম টি20 ম্যাচের দিন বন্ধের ডাক দিয়েছে সংগঠনটির দাবি 5ই আগস্টের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন করা হয়েছে। এর প্রতিবাদে তারা এই 2টি ম্যাচ কানপুর ও গোয়ালিয়রে হতে দিতে চায় না।